এবার আসে আজকের ভিডিও টপিকে, ত্বরণ ও মন্দন। তাহলে আমরা আগেই সমবেগ এবং অসমবেগ সম্পর্কে জেনেছি। সমবেগ মানে কি? সমবেগ মানে হচ্ছে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। আর অসমবেগ মানে কি? অসমবেগ মানে বেগের পরিবর্তন হচ্ছে। এখন এই যে বেগের পরিবর্তন, এটা একটা উদাহরণ কিরকম হতে পারে? যেমন একটা ট্রেন চলছে, ট্রেনটা প্রথমে হচ্ছে স্লোলি শুরু করবে, এরপর আস্তে আস্তে স্পিডটা বাড়বে এবং আবার থামার সময় গতিটা আবার কমাবে। যখন হচ্ছে স্টেশন আসবে থামার জন্য গতিটা আরেকটু কমিয়ে আবার থামবে। তার মানে এই যে প্রথমে একটা স্পিড ছিল, মানে প্রথমে একটা বেগ ছিল বা ভেলোসিটি ছিল, এরপর যখন আবার একটা গতি পেয়ে গেছে তখন হচ্ছে আবার ভেলোসিটিটা তার বেড়েছে, আবার থামার সময় তার ভেলোসিটিটা আবার কমেছে। তার মানে এখানে প্রতিনিয়ত বেগের পরিবর্তন হচ্ছে। এই যে বেগের পরিবর্তন, এই পরিবর্তনটা কতটুকু সেটা আমরা যেটা দিয়ে বের করব সেটাই হচ্ছে ত্বরণ এবং মন্দন। তাহলে আমরা বলেছি যে ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। তাহলে বেগের পরিবর্তন জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে ধরে নি এই অবস্থানে একটা বস্তু ছিল এবং সেটা হচ্ছে এ থেকে বি অবস্থানে গিয়েছে। এখন প্রথমে তার বেগটা ছিল 5 ms ইনভার্স 1 এবং বি অবস্থানে এসে তার বেগটা হয়েছে 10 ms ইনভার্স 1। তাহলে এই যে বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনটা কতটুকু হয়েছে? এই যে 10 ফার্স্ট লাস্টে হয়েছে 10 এবং ফার্স্টে ছিল 5, তাহলে বেগের পরিবর্তনটা হচ্ছে 10 - 5 ms ইনভার্স 1 ইজ ইকুয়াল টু 5 ms ইনভার্স 1। তাহলে এই যে 10 অর্থাৎ লাস্টে যে বেগটা হয়েছে সেটার থেকে প্রথমে যে বেগটা ছিল সেটা বিয়োগ করে আমরা কি পেয়েছি? বেগের পরিবর্তন কতটুকু হয়েছে সেই জিনিসটা বুঝতে পারছি। তাহলে এই যে লাস্টের বেগ সেটাকে আমরা প্রকাশ করি ভি দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে ভি। আর প্রথমে যে বেগটা ছিল সেটাকে বলা আদি বেগ এবং এটাকে আমরা প্রকাশ করব ইউ দিয়ে। তাহলে ভি মাইনাস ইউ দিয়ে আমরা বেগের পরিবর্তনটা বুঝতে পারছি। তাহলে বেগের পরিবর্তন ইজ ইকুয়াল টু হবে শেষ বেগ মাইনাস আদি বেগ। বেগের পরিবর্তন হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ মাইনাস আদি বেগ। তাহলে এটা হচ্ছে ভি মাইনাস ইউ। এখন বেগের পরিবর্তনের হার বলতে কি বোঝায়? হার বলতে আমরা বুঝি একক সময়ে কতটুকু পরিবর্তিত হচ্ছে। তার মানে এই যে বেগের পরিবর্তনটা হয়েছে 5 ms ইনভার্স 1, তাহলে ধরে নিই এ থেকে বি তে সে গিয়েছিল এবং বেগের পরিবর্তনটা হয়েছে 5 ms ইনভার্স 1 এবং এটার জন্য তার টাইম লেগেছে 5 সেকেন্ড। তাহলে সময়টা কতটুকু? 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ডে এতটুকু পরিবর্তিত হয়েছে। 1 সেকেন্ডে কতটুকু হবে সেটাই হচ্ছে একক সময়ে বেগের পরিবর্তন কতটুকু হচ্ছে, এবং একক সময়ে কতটুকু হচ্ছে সেটাকেই আমরা বলবো পরিবর্তনের হার। তাহলে এই যে 5 সেকেন্ডে পরিবর্তিত হয় 5 ms ইনভার্স 1, এই 5 সেকেন্ডকে আমরা যদি টি ধরে নিই তাহলে টি ইজ ইকুয়াল টু হচ্ছে 5 সেকেন্ড। 5 সেকেন্ডে পরিবর্তিত হচ্ছে 5 ms ইনভার্স 1, তাহলে 1 সেকেন্ডে হবে 5/5 ms ইনভার্স 1। তাহলে 1 সেকেন্ডে 1 ms ইনভার্স 1 বেগের পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে 5 এটা কি? এটা হচ্ছে বেগের পরিবর্তন। আর এই যে নিচের 5 এটা কি? এটা হচ্ছে কতটুকু সময় লেগেছে সেটা। তাহলে আমরা এই যে ত্বরণ এটা কিভাবে বের করতে পারছি সেটা হচ্ছে বেগের পরিবর্তন কতটুকু হয়েছে সেটাকে আমরা সময় দিয়ে ভাগ করছি। অর্থাৎ বেগের পরিবর্তন এর সময় দিয়ে যখন আমরা ভাগ করছি তখনই আমরা ত্বরণের মানটা পাচ্ছি। তাহলে ত্বরণ বের করার সূত্রটা হবে বেগের পরিবর্তন ভাগ সময়। এখন বেগের পরিবর্তনটাকে আমরা কিভাবে বের করেছি? ভি মাইনাস ইউ, অর্থাৎ শেষ বেগ থেকে আদি বেগটা বিয়োগ দিয়ে, এবং সময় হচ্ছে টি। তাহলে এই যে ত্বরণ বের করার সূত্রটা হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ সময়। তাহলে বেগের পরিবর্তন ভাগ সময়, এটাই হচ্ছে ত্বরণ বের করার সূত্র। এখন আমরা ত্বরণকে কি দিয়ে প্রকাশ করব? ত্বরণকে আমরা প্রকাশ করি এ দিয়ে। এই কেন? আমরা এ হচ্ছে ত্বরণের ইংলিশ অ্যাক্সিলারেশন, সেটা যে প্রথম অক্ষর এ দিয়ে আমরা ত্বরণকে প্রকাশ করব। আমরা মোটরসাইকেলেও অনেক সময় দেখি অ্যাক্সিলারেটর থাকে একটা, সেটাও কিন্তু এই যে ত্বরণের সাথেই সম্পর্কিত বলে ওটাকে অ্যাক্সিলারেটর বলে। এখন এই ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করব এবং এর সূত্রটা আমরা জেনেছি ভি মাইনাস ইউ বাই টি। এখন এই যে ভি মাইনাস ইউ এটা কি? এটা হচ্ছে একটা বেগের পরিবর্তন। তাহলে এটা হচ্ছে একটা বেগ এবং বেগের মাত্রাটা কি? বেগের মাত্রাটা হচ্ছে এল টি ইনভার্স 1।
এটা কিভাবে এসেছে সেটা আমরা আগেই জেনেছি। বেগ হচ্ছে যদি আমরা s/t নিই, এটা হচ্ছে, এটা যদি l হয় এটার মাত্রা, তাহলে এটার মাত্রা হচ্ছে t। তাহলে বেগের মাত্রাটা হচ্ছে l t ইনভার্স 1 এবং সময়ের মাত্রাটা হচ্ছে t। তাহলে এই যে ত্বরণের মাত্রাটা হবে l t ইনভার্স 1 ইনটু 1/t। তাহলে l t ইনভার্স 1 ইনটু t ইনভার্স 1, তাহলে এটা হবে l t ইনভার্স 2। এটা হচ্ছে ত্বরণের মাত্রা। এখন ত্বরণের মাত্রা থেকে আমরা এককটাও বের করতে পারি। l এর জন্য একক হবে মিটার, l হচ্ছে লেন্থ, তাহলে দৈর্ঘ্যের যে একক সেটা হচ্ছে মিটার। t ইনভার্স 2, t এর জন্য একক সেকেন্ড, সেকেন্ড ইনভার্স 2, তাহলে ত্বরণের একক হবে ms ইনভার্স 2 এবং ত্বরণের মাত্রা হবে lt ইনভার্স 2। এখন এই যে এককটা সেটা কিন্তু আমরা যখন ম্যাথ করব সেখান থেকে আমরা বের করতে পারবো। এটা আমরা একটু উদাহরণ দেখলেই বুঝতে পারবো। ধরে নিই এই অবস্থানে বস্তুর বেগ ছিল 4 ms ইনভার্স 1 এবং বি অবস্থানে এসে তার বেগ হয়েছে 16 ms ইনভার্স 1 এবং সে হচ্ছে এই যে এ থেকে বি তে যেতে সময় নিয়েছে 3 সেকেন্ড। তাহলে এখানে প্রথমে আমাদেরকে যেটা বের করতে হবে বেগের পরিবর্তন কতটুকু হয়েছে। তাহলে বেগের পরিবর্তন হচ্ছে v মাইনাস ইউ। এখানে v কত? v হচ্ছে শেষ বেগ, সেটা হচ্ছে 16 ms ইনভার্স 1 আর আদি বেগটা কত? সেটা হচ্ছে 4 ms ইনভার্স 1। তাহলে v মাইনাস ইউ হচ্ছে 16 মাইনাস 4 ms ইনভার্স 1 ইজ ইকুয়াল টু 12 ms ইনভার্স 1 এবং তার সময় কতটুকু লেগেছে? সময় লেগেছে 3 সেকেন্ড। তাহলে তার এই যে এখানে ত্বরণটা কতটুকু হবে? ত্বরণটা হবে v মাইনাস ইউ বাই টি বা হচ্ছে বেগের পরিবর্তন ভাগ সময়, সেটা হচ্ছে 12 বাই 3। এখন এটার একক হচ্ছে ms ইনভার্স 1, এটার একক হচ্ছে ms ইনভার্স 1 এবং t এর একক সেকেন্ড। তাহলে এই যে ত্বরণ এটার একক কত হবে? এটার একক হবে ms ইনভার্স 1 কে সেকেন্ড দিয়ে আমরা যদি ভাগ করি ms ইনভার্স 1 ইনটু 1 বাই সেকেন্ড ইজ ইকুয়াল টু ms ইনভার্স 2। তাহলে এই যে আমরা ম্যাথ যখন করব ম্যাথ থেকেই কিন্তু আমরা এই এককটা বের করতে পারবো। আমরা ক্লাস 9-10 এর আগে কিন্তু একক নিয়ে অতটুকু মাথা ঘামাইনি, কিন্তু যখন আমরা 9-10 এ ম্যাথগুলো করব সেখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যে ম্যাথগুলো করছি সেখান থেকে আমরা এককটা ঠিকভাবে বের করতে পারছি কিনা। এটা গেল ত্বরণের ধারণা। এখন মন্দন কি? তাহলে আমরা ত্বরণের ক্ষেত্রে বলছি যে মানে এ থেকে ছিল 4 ms ইনভার্স 1, বি তে গিয়ে হচ্ছে 12 ms ইনভার্স 1। তাহলে এখানে বেগ কি বাড়ছে নাকি কমছে? এখানে বেগটা বাড়ছে। তাহলে বেগ যখন বাড়বে তখন সেটা কতটুকু বাড়ছে সেটাকে আমরা বলি ত্বরণ। আর বেগ যখন কমে যাবে, ধরে নিই এটা ছিল 4 ms ইনভার্স 1, এরপরে হচ্ছে সে আস্তে করে এখানে এসে থেমে গিয়েছে, তাহলে এখানে তার বেগ হয়ে যাবে 0 ms ইনভার্স 1। তাহলে এখানে কি হচ্ছে? বেগটা কমে যাচ্ছে। এই কমে যাওয়াটা একক সময়ে কতটুকু বা এই কমে যাওয়ার হারটা কতটুকু সেটাকে আমরা বলবো মন্দন। তাহলে আমরা মন্দনকে বলতে পারি ঋণাত্মক ত্বরণ, অর্থাৎ ত্বরণ যখন মাইনাস হবে, কারণ ত্বরণ তো হচ্ছে বৃদ্ধির হার। বৃদ্ধির হার মাইনাস হওয়া মানে কি? বৃদ্ধির হার মাইনাস হওয়া মানে সেটা বৃদ্ধি হচ্ছে না বরং কমে যাচ্ছে। তাহলে কতটুকু কমছে সেটাকে আমরা বলি মন্দন। তাহলে মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ। এখন মন্দনটা আমরা কিভাবে বের করতে পারি? মন্দনটাও আমরা ঠিক একইভাবেই বের করব। সেটা হচ্ছে যদি ধরে নিই এই অবস্থানে 4 ছিল 4 ms ইনভার্স 1 এবং বি অবস্থানে এসে তার ব্যাক হয়ে গেছে 0 ms ইনভার্স 1। তাহলে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি এবং সে যদি সময় নেয় 3 সেকেন্ড, তাহলে তার মন্দন হবে v মাইনাস ইউ বাই টি। তাহলে v মাইনাস ইউ হচ্ছে 0 মাইনাস 4 বাই 3, তাহলে মাইনাস 4 বাই 3। এখন এটা কেন মাইনাসে এসেছে? কারণ এখানে ত্বরণ, এটা আমরা যেটা বের করেছি সেটা হচ্ছে ত্বরণ এবং ত্বরণ যখন মাইনাস আসবে তখনই আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে মন্দন। তাহলে ত্বরণ মাইনাস আসা মানে হচ্ছে মন্দন। কিন্তু আমরা যে মুহূর্তে বলবো এটা হচ্ছে মন্দন, সেই মুহূর্তে আমরা মাইনাস চিহ্নটাকে লিখবো না। কেন লিখবো না? কারণ মন্দন নিজেই হচ্ছে হ্রাস কতটুকু পাচ্ছে সেটা বলে দিচ্ছে, অর্থাৎ মন্দন নিজেই হচ্ছে একটা ঋণাত্মক রাশি। তাই আমরা কখনোই মন্দন -4/3 বলবো না, বরং মন্দন এটা হচ্ছে ত্বরণ, ত্বরণ হচ্ছে -4/3 আর মন্দন যে মুহূর্তে বলবো সেই মুহূর্তে হচ্ছে মন্দন 4/3। এটা যদি আমরা আরো স্পষ্টভাবে জানতে চাই, আমরা যদি বলি যে 3 সেকেন্ডে ব্যাক কমেছে 4 ms ইনভার্স 1, ব্যাক কমেছে, তাহলে 1 সেকেন্ডে ব্যাক কমেছে 4/3 ms ইনভার্স 1।
তাহলে এই যে কমেছে কথাটা যেহেতু আমরা প্রথমেই বলে দিচ্ছি, সেই কারণে কিন্তু এখানে মাইনাসটা আসছে না। কিন্তু আমরা যদি এখানে বলতাম 3 সেকেন্ডে ব্যাক কতটুকু বেড়েছে, তাহলে আমরা দেখতাম যে ব্যাক বাড়াটা কিন্তু মাইনাস হয়ে যেত, কারণ এখানে ব্যাকটা কমে যাচ্ছে। তাহলে ব্যাক বেড়েছে -4, তাহলে এখানেও -4 এসে যেত। তার মানে হচ্ছে যে মুহূর্তে আমরা বলবো মন্দন, সেই মুহূর্তে কখনোই আমরা মাইনাস চিহ্নটা দিব না। যখন আমরা বলবো ত্বরণ, তখনই একমাত্র আমরা মাইনাস চিহ্নটা দিব। তাহলে এটা গেল হচ্ছে ত্বরণ এবং মন্দনের যে ধারণা সেটা। এখন একটা বস্তু যদি সমবেগে চলে, আমরা জানি একটা বস্তু যে মুহূর্তে সমবেগে চলে সেই মুহূর্তে তার বেগের কোনো পরিবর্তনই হচ্ছে না। তাহলে সে যদি এই অবস্থানে যায়, বি অবস্থানে থাকে, তাহলে সে যদি পুরো সময়টাই 5 ms 1 যায়, তার মানে তার বেগের কোনো পরিবর্তন হয়নি। বেগের পরিবর্তন না হওয়া মানে কি, v = u, মানে হচ্ছে শেষ বেগ যেটা ছিল, শেষ বেগ তো বি তে এসে থেমেছে, তাহলে শেষ বেগটা হচ্ছে বি এর যে বেগটা সেটাও হচ্ছে 5 ms 1, এবং এ তে অর্থাৎ আদি বেগ যেটা ছিল সেটাও হচ্ছে 5 ms 1। তাহলে v = u, তার মানে v - u = কত হবে, 0। অর্থাৎ বেগের পরিবর্তন হয়নি যেহেতু, তাই পরিবর্তনটা শূন্য। তাহলে যে মুহূর্তে বেগের পরিবর্তন হবে না, তখন যদি আমরা ত্বরণ বের করতে যাই, v - u/t, বা মন্দন বা ত্বরণ যেটাই বের করতে যাই, সেটা হচ্ছে যেহেতু এইটাই 0 হয়ে যাবে, তাহলে এটা 0/t, তাহলে 0 ms−2। অর্থাৎ যেই মুহূর্তে বস্তু সমবেগে থাকবে, যেহেতু তার বেগের কোনো পরিবর্তন হবে না, তাই ত্বরণ অথবা মন্দন সেটা হবে 0। কারণ আমরা জানি ত্বরণ এবং মন্দন হচ্ছে বেগের পরিবর্তন কতটুকু হচ্ছে সেটা মাপার রাশি। যেহেতু বেগের পরিবর্তনই হচ্ছে না, তাই এটা 0 থাকবে। এটা হচ্ছে সমবেগে থাকলে বস্তু কিভাবে যাবে। এখন আমাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা বেগের পরিবর্তনটা u - v লিখতে পারি কিনা, অর্থাৎ প্রথমে যে বেগ ছিল সেটা থেকে পরের বেগটা বিয়োগ দিতে পারি কিনা। এখন এটা সিনারিওটা কিরকম হবে, সিনারিওটা হচ্ছে এটা যদি a পয়েন্ট থাকে, এটা যদি b পয়েন্ট হয়, তাহলে যদি আদি বেগ 4 ms−1 হয় এবং শেষ বেগ যদি 0 ms−1 হয়, তাহলে এখানে কি হচ্ছে, বেগটা কমছে। তার মানে u বড় হবে এবং v ছোট হবে। আমাদেরকে সবসময় যেটা মাথায় রাখতে হবে যে পরিবর্তন যখন বলবো বা পার্থক্য যখন বলবো, সেটা সবসময় আসলে পজিটিভ একটা রাশি লিখি আমরা। অর্থাৎ আমরা যখন পরিবর্তন বলি, যেমন যদি 5 থেকে 10 এ আসে, তাহলে কতটুকু পরিবর্তিত হচ্ছে, 5। আবার যদি 10 থেকে 5 এ আসে, তখন আমরা বলি যে 5 পরিবর্তিত হচ্ছে। মানে কোন দিকে পরিবর্তিত হচ্ছে বা কমছে নাকি বাড়ছে সেটা না বলে আমরা পরিবর্তনটাকে সবসময় পজিটিভ ভাবে বলার চেষ্টা করি। তাহলে যে মুহূর্তে এই যে তার গতিবেগটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে কমে যাচ্ছে, তখন আমরা পরিবর্তনটাকে u - v দিয়ে লিখতে পারি। u - v দিয়ে কেন লিখবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরিবর্তনটা পজিটিভে আসবে। কারণ এটা 4 - 0 যদি লিখি, তাহলে এটা 4 ms−1, তাহলে আমরা পরিবর্তনটাকে পজিটিভে পাচ্ছি। এখন এই যে পরিবর্তন, এটা কি কমার হার নাকি, বা এটা কি কমেছে নাকি বেড়েছে। আমরা দেখি যে u যে মুহূর্তে বড় হবে এবং v যে মুহূর্তে ছোট হবে, সেই মুহূর্তে কিন্তু বেগটা কমছে। তাহলে এই যে পরিবর্তন, সেটা আমরা লিখছি কতটুকু কমেছে সেটা। এখন কতটুকু কমেছে সেটার হার কি, সেটার হার হচ্ছে মন্দন। তাহলে যে মুহূর্তে আমরা u - v কে সময় দিয়ে ভাগ দিব, সেই মুহূর্তে আমরা কতটুকু কমেছে সেটার হার বের করছি। আর যে মুহূর্তে কমার হারটা বের করছি, এই কমার হারটা কি, সেটা হচ্ছে মন্দন। তাহলে যে মুহূর্তে আমরা লিখব সূত্রটাকে a = u - v/t, তার মানে আমরা কি বের করছি, আমরা বের করছি মন্দন। তাহলে আমরা যখন মন্দন বের করব, তখন আমরা u - v/t দিয়ে লিখব। এখন এই যদি u - v/t এর যে মানটা, সেটা তো নেগেটিভ যদি আসে, তখন কি হবে। এখন কখন এই জিনিসটা নেগেটিভ আসবে, যে মুহূর্তে u - v টা নেগেটিভ হবে, কারণ সময়টা নেগেটিভ হবে না। তাহলে u - v মানটা কখন নেগেটিভ হবে, যখন u এর মানটা ছোট হবে। তাহলে এটা যদি 0 হতো আর এটা যদি 4 হতো, তাহলে 0 - 4/t যখন লিখবো আমরা, তখন এটা একটা নেগেটিভ আসতো, কারণ এটা -4/t আসতো। তাহলে যে মুহূর্তে এটা নেগেটিভ আসছে, সেই মুহূর্তে আমরা বুঝছি যে 0 থেকে 4 এ যাচ্ছে, মানে এই যে গতিবেগটা সেটা বাড়ছে। তাহলে যেই মুহূর্তে u - v/t এর মানটা নেগেটিভ আসবে, তার মানে বেগটা বাড়ছে, আর বেগ বাড়ার হারটা হচ্ছে ত্বরণ। তাহলে যেহেতু আমরা u - v/t দিয়ে মন্দনকে বের করি, যখন এটাকে পজিটিভ আসবে তখন এটা মন্দন, আর যখন এটা নেগেটিভ আসবে তখন মন্দনের যে বিপরীত রাশি সেটা, অর্থাৎ এটা হচ্ছে ত্বরণ। তাহলে আমরা যখন
খাতায় বা পরীক্ষার খাতায় মন্দন বের করব তখন এই সূত্রটা ইউজ করব, আর যখন ত্বরণ বের করব তখন ভি মাইনাস ইউ বাই টি এইটা ইউজ করব। আর যে মুহূর্তে আমরা বলবো যে মন্দন হচ্ছে এতটুকু অর্থাৎ ইউ মাইনাস ভি বাই টি, সেই মুহূর্তে আমরা আর কোনো মাইনাস চিহ্ন দিব না। আবার যদি আমরা এখান থেকে মন্দনটা বের করি, কারণ এটা যেহেতু ত্বরণ বের করার সূত্র এবং এটা মন্দন বের করার সূত্র, যে মুহূর্তে আমরা এই সূত্রটাকে ইউজ করব তখন আমরা একটা মাইনাস চিহ্ন দেব। কিন্তু তখন আমরা বলবো ত্বরণ এত, কখনো বলবো না যে মন্দন মাইনাস এত, মন্দন মাইনাস 4/3 বা এত, এরকম আমরা বলবো ত্বরণ মাইনাস 4/3। এখন সমত্বরণ কি? সমত্বরণ হচ্ছে ত্বরণের যখন কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সব সময় সমান থাকবে ত্বরণটা। অর্থাৎ একটা বস্তু যদি প্রতি সেকেন্ডে 2 ms ইনভার্স 1 বেগ বাড়ে, একটা বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 2 ms ইনভার্স 1 করে বাড়ছে, তাহলে সব সেকেন্ডে সেটার বেগ 2 ms ইনভার্স 1 করেই বাড়বে। অর্থাৎ সে যদি প্রথম সেকেন্ডে থাকে 1 ms ইনভার্স 1, দ্বিতীয় সেকেন্ডে সেটা হবে 3 ms ইনভার্স 1, তৃতীয় সেকেন্ডে সেটা হবে 5 ms ইনভার্স 1, এইভাবে হচ্ছে চতুর্থ সেকেন্ডে 7 ms ইনভার্স 1। তাহলে এখানে প্রতি সেকেন্ডে 2 ms ইনভার্স 1 করে করে তার বেগটা বাড়ছে। যখন এই বেগ বাড়ার যে হারটা সেটা সব সময় সমান থাকবে, তখন আমরা সেটাকে বলবো সমত্বরণ। আর অসমত্বরণ কি? অসমত্বরণ মানে হচ্ছে ত্বরণ যে হচ্ছে সেটা সমান থাকবে না। অর্থাৎ প্রথম সেকেন্ডে যদি 2 ms ইনভার্স 1 করে বাড়ছে, দ্বিতীয় সেকেন্ডে হয়তো সেটা দেখা যাবে যে সেটা হচ্ছে 6 ms ইনভার্স 1 হয়ে গেছে। তার মানে হচ্ছে প্রথম সেকেন্ডে বেড়েছিল 2 ms ইনভার্স 1 বেগ, দ্বিতীয় সেকেন্ডে আবার বাড়ছে 3 ms ইনভার্স 1, আবার তৃতীয় সেকেন্ডে বাড়ছে 1 ms ইনভার্স 1। তাহলে এই যে ত্বরণটা যখন হচ্ছে সেম থাকবে না তখন সেটা হবে অসমত্বরণ, আর ত্বরণটা যখন সেম থাকবে তখন সেটাকে আমরা বলবো সমত্বরণ। এবার আসবো পুরো ভিডিওর লার্নিং চেকে। প্রথম প্রশ্নটা বলছে কোন বস্তু স্থির অবস্থান থেকে শুরু করে 3 সেকেন্ড পর 9 ms ইনভার্স 1 বেগ প্রাপ্ত হয়। তাহলে স্থির অবস্থান মানে হচ্ছে কোনো একটা বস্তু যেখানে আছে সেখানেই আছে, তার মানে ওইখানে তার বেগটা হচ্ছে 0 ms ইনভার্স 1। তাহলে তার স্থির অবস্থান থেকে শুরু করেছে, তার মানে তার আদি বেগ যেটা, আদি বেগ u হচ্ছে 0 ms ইনভার্স 1। সে 3 সেকেন্ড পর 9 ms ইনভার্স 1 বেগ প্রাপ্ত হয়। তাহলে তার শেষ বেগ v হচ্ছে 9 ms ইনভার্স 1, এবং তার এই যে বেগের পরিবর্তনটার জন্য তার সময় গেছে, সময় t is equal to 3 সেকেন্ড। তাহলে এখান থেকে আমাদেরকে ত্বরণটা বের করতে হবে। আমরা জানি ত্বরণ a is equal to v minus u by t। তাহলে এক্ষেত্রে তার ত্বরণ হবে 9 minus 0 ms ইনভার্স 1 ভাগ 3 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 3 ms ইনভার্স 2। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হবে তার ত্বরণ 3 ms ইনভার্স 2। এবার আসি সেকেন্ড প্রশ্নটাতে। সেকেন্ড প্রশ্নটাতে আমাদেরকে একটা ছক দেওয়া হয়েছে এবং বলা হয়েছে 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড সময়ে ত্বরণ কত। তাহলে এখানে কিন্তু আমাদেরকে ডিরেক্ট সময়টা বলে দেওয়া হয়নি, বরং দুটি সময়ের ব্যবধান দেওয়া হয়েছে, যে প্রথম সময়টা ছিল 2 সেকেন্ড এবং শেষ সময়টা হচ্ছে 4 সেকেন্ড। তাহলে এই যে ব্যবধান, এখান থেকে কিন্তু আমাদেরকে সময়টাকে বের করতে হবে। তাহলে এখানে সময় টি কি হবে? সময় টি হবে দুটি সময়ের মধ্যে যে ব্যবধান সেটা 4 সেকেন্ড মাইনাস 2 সেকেন্ড ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড সময়। তাহলে এখানে সময় হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এখন হচ্ছে ব্যাগের পরিবর্তনটা আমাদেরকে বের করতে হবে। তাহলে 4 সেকেন্ড সময় ব্যাক হয়েছে কত? 10 ms ইনভার্স 1। এই যে 10 ms ইনভার্স 1 এটা হয়েছে 4 সেকেন্ডে, মানে হচ্ছে এটা শেষ ব্যাক। তাহলে শেষ ব্যাক v ইজ ইকুয়াল টু 10 ms ইনভার্স 1, এবং 2 সেকেন্ড থেকে আমরা শুরু করেছি, তাহলে শুরুর বেগ বা আদি বেগটা কত? 4 ms ইনভার্স 1। তাহলে আদি বেগ u ইজ ইকুয়াল টু 4 ms ইনভার্স 1। এবার আমরা খুব সহজে v মাইনাস u বাই t থেকে ত্বরণটা বের করতে পারবো। তাহলে এটা হবে 10 মাইনাস 4 বাই 2 সেকেন্ড। তাহলে এটা হবে 6 বাই 2, মানে হচ্ছে 3 ms ইনভার্স 2। তাহলে এই যে এই ধরনের ছক দেওয়া থাকবে এবং এই ধরনের একটা সময় ব্যবধান দেওয়া থাকবে, আমাদেরকে সময়টা শেষ সময় থেকে প্রথম সময়টা বিয়োগ করার মাধ্যমে কতটুকু সময় সে নিয়েছে সেই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। তৃতীয় প্রশ্নটা বলছে 25 ms ইনভার্স 1 বেগে চলমান কোন গাড়ি ব্রেক ধরার 5 সেকেন্ড পর থামলে তার ত্বরণ এবং মন্দন কত। তাহলে তার আদি বেগটা কত ছিল? আদি বেগটা হচ্ছে 25 ms ইনভার্স 1। চলমান গাড়ি ব্রেক ধরার 5 সেকেন্ড পর থেমেছে। থামা মানে কি? থামা মানে হচ্ছে তার বেগটা 0 হয়ে যাওয়া।
তাহলে তার শেষ বেগটা হবে 0 ms ইনভার্স 1। তাহলে আদি বেগ u ইজ ইকুয়াল টু 25 ms ইনভার্স 1 এবং শেষ বেগ v ইজ ইকুয়াল টু 0 ms ইনভার্স 1 এবং সে কতটুকু সময় নিয়েছে, সে সময় নিয়েছে 5 সেকেন্ড। তাহলে এখান থেকে আমাদেরকে বলা হয়েছে ত্বরণ এবং মন্দন বের করতে। আমরা বলেছিলাম যে ত্বরণের ক্ষেত্রে আমরা কি কোনটা নিই, ত্বরণ আমরা নিই হচ্ছে v মাইনাস ইউ বাই টি এর মাধ্যমে আমরা ত্বরণ বের করি, এবং মন্দনের ক্ষেত্রে আমরা u মাইনাস v বাই টি দিয়ে বের করব। তাহলে এই ক্ষেত্রে তার ত্বরণ হবে 0 মাইনাস 25 বাই 5। তাহলে এক্ষেত্রে তার যে ত্বরণ সেটা হবে মাইনাস 5 ms ইনভার্স 2। কেন মাইনাস হয়েছে? তার মানে এটা বোঝাচ্ছে যে তার গতি বাড়েনি বরং কমেছে। যেহেতু কমেছে তাই হচ্ছে ত্বরণ অর্থাৎ বৃদ্ধির যে হারটা সেই হারটা মাইনাস এসেছে। এবার আসবো মন্দন। মন্দন u ইজ ইকুয়াল টু হচ্ছে 25, v ইজ ইকুয়াল টু হচ্ছে 0 এবং t হচ্ছে 5 সেকেন্ড। তাহলে তার মন্দন হবে 5 ms ইনভার্স 2। এখানে আমরা একটা বিষয় দেখব যে এখানে মন্দনটা মাইনাস আসেনি, সুতরাং আমরা যখন আনসারটা লিখব, আমরা যদি লিখি যে মন্দন কত, তখন আমরা বলবো মন্দন 5 ms ইনভার্স 2। এটা আমরা কখনোই মাইনাস দিব না, যেটা আমরা আগেও বলেছি। তবে ত্বরণ যখন লিখব তখন আমরা লিখব ত্বরণ হচ্ছে তার মাইনাস 5 ms ইনভার্স 2, কারণ এক্ষেত্রে বেগটা কমছে। এবার 4 নম্বর প্রশ্নটা বলছে সমবেগে চলা কোনো বস্তুর ত্বরণ থাকে না কেন। তাহলে সমবেগ মানে আমরা কি বুঝি? সমবেগ মানে সে পুরোটা সময় সেম বেগে গিয়েছে। তাহলে তার আদি বেগ যদি u হয় এবং শেষ বেগ যদি v হয়, তাহলে u ইজ ইকুয়াল টু v, কারণ পুরোটা সময় সে যেহেতু সমান বেগে গিয়েছে তাই তার আদি বেগ আর শেষ বেগ সমান। তাহলে তার বেগের পরিবর্তনটা হবে v মাইনাস u ইজ ইকুয়াল টু 0 এবং সময় সে যতটুকুই নেয়, সময় যদি t নেয়, তাহলে তার যে ত্বরণ সেটা হবে v মাইনাস u বাই t সমান হচ্ছে 0 বাই t। তাহলে এটা হবে 0 ms ইনভার্স 2। তাহলে যেহেতু ত্বরণটা 0 আসছে তাই আমরা বলতে পারি কোনো বস্তু যখন যে সমবেগে চলবে, কোনো বস্তুর বেগের যেহেতু কোনো পরিবর্তন হবে না তাই তার ত্বরণ থাকে না। এই ভিডিওতে আমরা দুটি রাশি সম্পর্কে জেনেছি, ত্বরণ ও মন্দন। এরপরের ভিডিও থেকে আমরা গতির সূত্রগুলো প্রতিপাদন শিখব। তখন আমরা বুঝতে পারবো যে ত্বরণ এবং মন্দনের যে সূত্রটা, সেই সূত্রটা এবং ত্বরণ ও মন্দনের যে ধারণাটা সেটা কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই এই কনসেপ্টটাতে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা কোনো একটা জিনিস যদি না বুঝে থাকো, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাও, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।